পিয়ালি তার স্বামী প্রীতম, শাশুড়ি মা শ্রাবণী দেবী এবং এক ননদ দীপার সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতে শুরু করে। কিন্তু তারা যে প্রথম থেকে ভাড়া বাড়িতে থাকে তা নয়। প্রীতমের পরিবারের এক নিজস্ব দোতলা বাড়ি ছিল, কিন্তু বিশেষ এক কারণে 3 মাস আগেই প্রীতম এবং তার পরিবার সেই বাড়ি বিক্রি করে দেয়, আর যার ফলে পিয়ালিকে এখন শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে হয়। তবে একদিন হঠাৎ করেই পিয়ালি তার বাবা চন্দনবাবুর সঙ্গে দেখা করতে যায়। বাবা, আমার 70 লক্ষ টাকা লাগবে, টাকাটা আমার ভীষণ দরকার, তুমি কি আমাকে 70 লক্ষ টাকা দিতে পারবে? আসলে এক বিশেষ কারণে 3 মাস আগে প্রীতমকে ওদের বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে, তাই আমি আমার ওই শ্বশুর বাড়িটাই আবার কিনতে চাইছি। বিয়ের পর থেকে আমি তোমার কাছে কখনো কিছু চাইতে আসিনি, কিন্তু আজকে আমি তোমার কাছে কিছু টাকা চাইতে এসেছি বাবা। যাই হোক করে আমাকে ওই বাড়িটা কিনতেই হবে, আমি আমার শ্বশুর বাড়িটা ফিরিয়ে নিয়ে আসতে চাই, আর আমরা সবাই মিলে ওই বাড়িতেই থাকতে চাই। কি আছে ওই দোতলা বাড়িটাতে যে তুই ওই বাড়িটা কিনতে চাইছিস? আমি তোকে এই শহরের সবচেয়ে ভালো 5 BHK ফ্ল্যাট কিনে দেবো, তোকে আমি কিছুতেই কষ্ট করে এরকম বাড়িতে থাকতে দেবো না। বিয়ের আগের জীবনের কথা তুই একবার মনে কর, রাজপ্রাসাদের মতো বাড়িতে তুই থাকতিস, প্রত্যেক দিন তোর বাবা মা তোকে রাজভোগের মতো খাবার খাওয়াতো, সেগুলো কি ভুলে গেছিস? তুমি হয়তো জানো না বাবা, আমার কাছে ওই দোতলা বাড়িটাই রাজপ্রাসাদ, তাই আমি ওই বাড়িটাই কিনতে চাই। ওই বাড়িটার জন্য আমি কেন পাগলামি করছি, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে প্রীতম কেন বাড়িটা বিক্রি করেছে, আর কেন আমি আমার পুরানো শ্বশুর বাড়ি ফিরে পেতে চাইছি। এর পেছনে অনেক বড় কারণ আছে বাবা, তুমি শুনলে একেবারে চমকে যাবে। 6 মাস আগে পিয়ালির সঙ্গে প্রীতমের পরিচয় হয়। পিয়ালি এক অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, অর্থাৎ সে এক বড় শিল্পপতি মিস্টার চন্দনবাবুর একমাত্র মেয়ে। অন্যদিকে প্রীতম ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে এক ছোট্ট প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাত্র 30,000 টাকা মাহিনা পেয়ে থাকে। তবে ছেলে হিসেবে প্রীতম অত্যন্ত পরিশ্রমী এবং সৎ ছিল, আর সে দেখতেও ভীষণ হ্যান্ডসাম হওয়ায় পিয়ালি প্রীতমকে মন দিয়ে বসে, আর সে প্রীতমকে বিয়ে করার জন্য পাগলামি করতে শুরু করে দেয়। তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো না প্রীতম? তুমি জানো আমি কত বড়লোক বাড়ির মেয়ে, আমার বাবা এই শহরের সবচেয়ে বড়লোক ব্যক্তি, আর তুমি এই শহরের সবচেয়ে বড়লোক ব্যক্তির একমাত্র মেয়েকে রিজেক্ট করছো। তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো না? কি কারণ শুনি? আমি দেখতে এত সুন্দর, সব ছেলেরাই তো আমার পেছনে পাগল। তোমার বাবা বড়লোক বলেই আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ তুমি খুব ভালো মতোই জানো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই তুমি আমার মতো মধ্যবিত্ত বাড়ির ছেলেকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আমি জানি তোমার বাবা তোমাকে রাজমহলের রানী করে রেখেছে, আর আমাকে বিয়ে করা মানে শুধু শুধু তুমি তোমার জীবনে বিপদ জায়গা নিয়ে আসবে, বুঝেছো? তাই প্লিজ আমাকে ক্ষমা করো। আরে বাবা, বিয়ের পর আমি সবকিছু ম্যানেজ করে নেব, তুমি দেখবে আমরা সবাই ভালো থাকবো। বিয়ের পর সবকিছু পাল্টে যাবে। আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। আমি জানি তুমি আমাদের মতো বড় লোক নও, কিন্তু তবুও আমি তোমাকেই বিয়ে করতে চাই। আর তুমি দেখবে বিয়ের পর আমি সত্যিই তোমাদের সঙ্গে হাসি খুশি থাকবো, তোমার পরিবারের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নেব। এভাবেই পিয়ালি প্রীতমকে বিয়ে করার জন্য জোর করতে থাকে, কিন্তু প্রীতম কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত পিয়ালি অনেকবার করে প্রীতমকে বিয়ে করার জন্য বললে প্রীতমও পিয়ালিকে বিয়ে করতে রাজি হয়, কারণ প্রীতমও মনে মনে পিয়ালিকে পছন্দ করে। তবে পিয়ালির বাবা চন্দনবাবু মেয়ের এরকম সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে চায় না। তুমি শুধু নামেই বড় হয়েছো, তোমার মাথায় কোনো বুদ্ধি হয়নি। শুধুমাত্র ছেলেটা দেখতে হ্যান্ডসাম সেই জন্য তুমি ছেলেটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো ওই ছেলেটা কতটা গরিব? আমি সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে জেনেছি। প্রীতমদের মাত্র 2 তলা বাড়ি আছে, তাও আবার অনেক দিনের পুরানো বাড়ি, আর তুমি তো এখানে লাক্সারিয়াস রুমে থাকো। ওই জায়গায় তুমি ওই গরিব বাড়িতে কিভাবে থাকবে একবার ভেবে দেখেছো? আরে বাবা, তুমি কেন এত চিন্তা করছো? এমনিতেই প্রীতম আমাকে বিয়ে করতে চাইছে না। এবার তুমি যদি এই সমস্ত কথা বলো আর প্রীতম যদি জানতে পারে, তাহলে কিন্তু ও আবার আমাকে রিজেক্ট করে দেবে। আমাকে প্রথমে বিয়েটা করতে দাও, তারপর আমি ঠিক প্রীতমকে এখানে নিয়ে চলে আসবো। আমি নিজের বাড়িতেই প্রীতমের সঙ্গে থাকবো, কিংবা প্রীতম যদি এখানে না থাকতে চাই, তাহলে তুমি আমাকে শহরে অন্য কোথাও ভালো ফ্ল্যাট কিংবা বাড়ি কিনে দেবে। তোমার এত টাকা থাকতে তুমি আবার এত চিন্তা করছো? ঠিক আছে, তুমি যদি এরকম ভেবেই থাকো তাহলে বলবো তুমি খুব ভালোই সিদ্ধান্ত নিয়েছো। আমার মেয়ে এরকম একটা গরিব খানেতে থাকবে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কারণ শহরে আমার একটা মান সম্মান আছে। বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব তুমি শ্বশুর বাড়ি ছেড়ে প্রীতমকে নিয়ে চলে আসবে, তারপর প্রীতম যা চাইবে তাই হবে, বুঝেছো? এই কথা শুনে পিয়ালি প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই পিয়ালির সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর থেকেই পিয়ালি নাটক করতে শুরু করে দেয়। বিয়ের পর প্রথমবার প্রীতম যখন পিয়ালিকে নিজের বাড়িতে নিয়ে যায়, তখন পিয়ালি প্রীতমদের সেই বাড়ি দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। ও মাই গড, প্রীতম, তোমাদের বাড়িটা তো ভীষণ ছোট।
আমি শুনেছিলাম তোমাদের দোতলা বাড়ি ঠিকই, কিন্তু তোমাদের বাড়িটা যে এতটা ছোট হবে আমি ভাবতেই পারিনি। ও মাই গড, তোমাদের বাড়ির রুমগুলো এত ছোট, আমার দম বন্ধ হয়ে আসছে। এত ছোট বাড়িতে তোমরা কিভাবে থাকো? আসলে তুমি অনেক বড় বাড়িতে থাকতে তো, সেই জন্য তোমার মনে হচ্ছে আমাদের বাড়িটা ছোট, কিন্তু আমাদের বাড়িতে আমাদের কখনো মনে হয় না যে আমাদের বাড়িটা ছোট। আমরা আমাদের বাড়িটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি। আর তাছাড়া এই বাড়িতে আমি, মা, বোন আর শুধুমাত্র তুমি, এই 4 জনই তো মানুষ। আর এই 4 জনে থাকার জন্য আমার মনে হয় এই বাড়িটা যথেষ্ট। হ্যাঁ বৌদি, বেশি বড় বাড়ি, বেশি বড় বড় ঘর করলেও তো বিপদ, কারণ প্রত্যেকদিন ঘর বাড়ি পরিষ্কার করা কিন্তু খুবই মুশকিলের কাজ। আমাদের এই দোতলা বাড়িটাই প্রত্যেকদিন পরিষ্কার করতে গিয়ে আমার আর মায়ের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা যেহেতু আমাদের বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি, তাই কিন্তু প্রত্যেকদিন আমরা আমাদের গোটা বাড়িটা ধোয়া মোছা করি। বাবা, তোমাদের বাড়িটা দেখে আমার একটুও মনে হচ্ছে না যে বাড়িটা সাজানো গোছানো আছে, কারণ বাড়িটা সাজানোর মতো তোমাদের বাড়ির মধ্যে সেরকম কিছুই নেই। একটা ভালো সোফা নেই, দামি দামি ফার্নিচার বলতে কিছুই নেই, ডাইনিং টেবিল পর্যন্ত নেই। পুরো বাড়িটাতেই তো সস্তা জিনিসপত্র ভর্তি। হ্যাঁ বৌমা, আমাদের বাড়িটা কিংবা আমাদের বাড়ির জিনিসপত্র তোমার কাছে সস্তা বলে মনে হতেই পারে, কিন্তু আমাদের কাছে এগুলো অনেক দামি, কারণ আমরা অনেক কষ্ট করে এই জিনিসগুলো কিনেছি। আমার ছেলে দিনরাত পরিশ্রম করে একটা একটা করে আমাদের পছন্দের জিনিসগুলো কিনেছে। তুমি কিছুদিন এখানে থাকো, দেখবে আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে। না না, কিছুদিন? আমার তো মনে হচ্ছে আমি এখানে একদিনও থাকতে পারবো না। আচ্ছা প্রীতম, একটা কাজ করলে হয় না? আমি আমার বাবাকে ফোন করে বলছি আমাদের জন্য শহরে একটা বড় 5 BHK ফ্ল্যাট কিনে দিতে, তাহলে আমরা এই পুরনো বাড়িটা ছেড়ে ফ্ল্যাটে গিয়ে থাকবো। এই বাড়িতে গরিবদের মতো পড়ে থেকে কোনো লাভ নেই। পিয়ালির কথা শুনে প্রীতম এবং তার পরিবার সবাই একেবারে আকাশ থেকে পড়ে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পিয়ালি? এসব তুমি কি ভুলভাল কথা বলছো? তুমি তো সবেমাত্র আমাদের বাড়িতে এসেছো। আমি ভাবতেও পারছি না তুমি এই সমস্ত কথা বলতে পারো। আমরা আমাদের এই বাড়িটা ছেড়ে কোথাও যাব না, কারণ এই বাড়িটাই আমাদের কাছে রাজমহলের সমান। প্রীতম, তুমি বুঝতে পারছো না, এখন তুমি শহরের সবচেয়ে বড়লোক ব্যক্তির একমাত্র জামাই। তুমি ধরো না, আমাদের আত্মীয় স্বজন কিংবা আমার বাবার বন্ধু বান্ধব যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমার বাবা কতটা অসম্মানিত হবে। আর আমারও তো সবার সামনে খারাপ লাগবে। আমি কি আমার বন্ধু বান্ধবদের কখনো এই বাড়িতে নিয়ে আসতে পারবো বলো? প্রীতম, আমার মনে হচ্ছে তোর বউ আমাদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না, আর আমাদের এই বাড়িতে থাকতেও পারবে না। সেই জন্য তুই বরং তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। তোর বউ যা বলছে তুই সেটাই কর, কিন্তু আমি আর আমার মেয়ে এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাব না। কারণ তুই ভালো করে জানিস এই বাড়িটা তোর বাবার স্মৃতি। তোর বাবা নিজে হাতে এই পুরো বাড়িটা তৈরি করেছিল। তাই আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতেই থাকতে চাই, আর এই বাড়িতেই আমি মরতে চাই। মা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ? তুমি তো খুব ভালো করেই জানো আমি আমাদের এই বাড়িটাকে কতটা ভালোবাসি। আমার কত ছোটবেলার স্মৃতি আছে এই বাড়িতে। তারপর আমি যখন চাকরি পেলাম, নিজে ইনকাম করতে শুরু করলাম, নিজে খেটে এই বাড়িটাকে সাজিয়েছি। তাই আমি নিজের বাড়ি ছেড়ে অন্যের দান করা বাড়ি থেকে কখনোই থাকতে পারবো না। প্রীতমের কথা শুনে পিয়ালির প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর সে মনে মনে এটাও উপলব্ধি করতে পারে প্রীতম সহজে তার পরিবারকে ছেড়ে এবং তাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু পিয়ালিও নাছোড়বান্দা। কিভাবে প্রীতমকে নিজের বাবার বাড়িতে নিয়ে যাওয়া যায় তা নিয়ে পিয়ালি মনে মনে প্ল্যানিং করতে শুরু করে। আমি হয়তো ভেবেছিলাম 5 BHK ফ্ল্যাটের লোভ দেখালে প্রীতম আমার সঙ্গে যেতে রাজি হয়ে যাবে, কিন্তু না, আমার ধারণা ভুল। তবে আমাকে আমার নাটক চালিয়ে যেতে হবে। প্রীতম আমার সঙ্গে এই বাড়ি থেকে চলে যেতে যাতে বাধ্য হয়, আমাকে এরকম কিছু করতে হবে। কারণ এই গরিবদের মতো এরকম একটা ছোট্ট বাড়িতে, পুরানো বাড়িতে আমি থাকতে পারবো না। এই ভেবে পিয়ালি যখন নিজের রুমে যায় আর সে বিছানার উপর বসে, তখন সে আবার প্রীতমকে অপমান করতে শুরু করে। প্রীতম, এটা বিছানা? ও মাই গড, আমার তো মনে হলো আমি যেন ইটের উপর বসে পড়েছি। এত শক্ত বিছানাতে আমি ঘুমাবো কিভাবে? আমি নরম তুলতুলে গদিতে ঘুমিয়ে অভ্যস্ত। এই বিছানাতে আমি কিছুতেই ঘুমাতে পারবো না। ও শিট, আমি কোথায় এসে পড়লাম? পিয়ালি, তুমি এই বাড়িতে এসে পর্যন্ত আমার পরিবারকে আমাকে অপমান করছো। তোমাকে তো আমি আগেই বলে দিয়েছিলাম তোমার বাবা রাজমহল ছেড়ে তুমি আমাদের এই গরিবখানাতে এসে থাকতে পারবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই তো শোনোনি। তুমি বলেছিলে তুমি বিয়ের পর সবকিছু ম্যানেজ করবে, কিন্তু কি হলো তোমার সেই ম্যানেজমেন্ট? আমি সবকিছু ম্যানেজ করব মানে এটা বোঝাতে চেয়েছিলাম যে বিয়ের পর আমি আমাদের থাকার জন্য বড় বাড়ি, বড় গাড়ি, সমস্ত কিছুর ব্যবস্থা করব, কারণ আমার বাবার কাছে অনেক টাকা। কিন্তু আমি জানতাম না তুমি এতটা বোকা। বড়লোক শ্বশুরের কাছ থেকে তুমি কোনো সুযোগ সুবিধা নিতে চাইছো না। এটা কিন্তু তুমি খুব ভুল করছো।
আমার একটা আত্মসম্মান বোধ আছে পিয়ালি, আর আমি আমার আত্মসম্মান বোধ টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না। তুমি যখন আমাকে বিয়েই করেছো তখন তোমাকে এই দোতলা বাড়িতেই সারাটা জীবন কাটাতে হবে। আর ফিউচারে যদি আমি পারি তাহলে আমি নিজে টাকা জমিয়ে তোমাকে ফ্ল্যাট কিনে দেবো, কিন্তু তোমার বাবার দেওয়া ফ্ল্যাটে আমি থাকবো না। এভাবেই সময় কাটতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে পিয়ালি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে প্রচন্ড পরিমাণে বাজে ব্যবহার করতে শুরু করে। পিয়ালি বাড়ির কোনো কাজকর্ম করে না, সে সারাদিন তার ননদ এবং শাশুড়ি মায়ের উপর হুকুম চালায়, কিন্তু তবুও তার পরিবারের সবাই পিয়ালিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে। এভাবেই সময় কাটতে থাকে। আর এরই মধ্যে একদিন হঠাৎ করে বাথরুমে পা স্লিপ করে পিয়ালি পড়ে যায়। আর যেহেতু পিয়ালির মাথা দেওয়ালের সঙ্গে লেগে যায়, তাই সে মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত পায় আর তার মাথা ফেটে প্রচন্ড রক্তপাত শুরু হয়, যার ফলে বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সাথে সাথে পিয়ালিকে এক পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পিয়ালিকে দেখা মাত্রই ডাক্তার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে অ্যাডমিট করে। দেখুন, উনি কিন্তু মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছেন, ওনার ব্রেন প্রচন্ড পরিমাণে হ্যাম্পার হয়েছে। ওনাকে বাঁচানোর জন্য আমাদের ব্রেনের অপারেশন করতেই হবে, আর ওই অপারেশনটা কিন্তু ভীষণই রিস্কি। আপনারা 2 দিনের মধ্যে 60 লক্ষ টাকা জোগাড় করুন, আর হাতে কিন্তু সময় খুব কম। আর যদি ওনাকে বাঁচাতে চান তাহলে 2 দিনের মধ্যে কাউন্টারে 60 লক্ষ টাকা জমা করুন, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে প্রীতম এবং তার মা ও বোন প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। আর তারা কিভাবে 60 লক্ষ টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা অনেক চেষ্টা করেও কিছুতেই 60 লক্ষ টাকা জোগাড় করতে পারে না। আর এমন সময় তাদের কাছে কেবলমাত্র একটাই উপায় থাকে। বাবা, তুই এক কাজ কর, তুই আমাদের বাড়িটা বিক্রি করে দে। এছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায় নেই, কারণ যেভাবেই হোক বৌমার জীবন তো বাঁচাতেই হবে। হয়তো বৌমার বাবার কাছে এখন যদি আমরা হাত পাতি তাহলে আমরা টাকাটা পেয়ে যাব, কিন্তু আমি একেবারেই এটা করতে পারবো না, কারণ পিয়ালি এখন আমাদের বাড়ির বৌমা আর ওর জীবন বাঁচানোর দায়িত্ব আমাদের। তাই আমরা ওর বাবার কাছে গিয়ে ওর প্রাণ ভিক্ষা চাইতে পারি না, এতে আমাদের আত্মসম্মান বলতে কিছুই থাকবে না। এমনই ভাবনা চিন্তা করে প্রীতম এবং তার পরিবার তাদের প্রাণের চেয়ে প্রিয় বাড়িটাও বিক্রি করে দেয় আর পিয়ালির জীবন বাঁচায়। কিন্তু দীর্ঘ 15 দিন পর হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসে পিয়ালি দেখে যে তার শ্বশুরবাড়ি পুরোপুরিভাবে পাল্টে গেছে, কারণ এখন প্রীতম এবং তার পরিবারের সবাই ভাড়া বাড়িতে থাকে। আর যা দেখে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই পিয়ালি আবার তার পরিবারকে অপমান করতে শুরু করে, কিন্তু প্রীতম বাধ্য হয়ে পিয়ালিকে আসল সত্য কথা বলতে বাধ্য হয়। আর পিয়ালি যখন জানতে পারে শুধুমাত্র তার জীবন বাঁচানোর জন্য তার পরিবার তাদের একমাত্র সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, তখন পিয়ালি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না। সে প্রচন্ড পরিমাণে কান্নায় ভেঙে পড়ে। আর সে বুঝতে পারে প্রীতম এবং তার পরিবার তাকে কতটা ভালোবাসে। তাই পিয়ালি মনে মনে ভেবে নেয় যে করেই হোক সে আবার তার পুরানো শ্বশুরবাড়ি কিনবে। আর 2-3 মাস পর পিয়ালি যখন সুস্থ হয়ে ওঠে তখন সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। পিয়ালির মুখে আসল সত্য ঘটনা জানার পর চন্দনবাবুর চোখেও জল চলে আসে। আজকে আমার মনে হচ্ছে তুই একেবারে উপযুক্ত ছেলেকে বিয়ে করেছিস। এইরকম ছেলে পৃথিবীতে আর দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। আর প্রীতমের পরিবারও তোকে অনেক ভালোবাসে। আর তুই চিন্তা করিস না মা, আমি 2 দিনের মধ্যেই তোর শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে এসে দেবো। এই শুনে পিয়ালি খুবই খুশি হয়। আর 2-3 দিনের মধ্যেই চন্দনবাবু পিয়ালির পুরানো শ্বশুরবাড়ি কিনে প্রীতমের নামে করে দেয়। আর পিয়ালি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রীতমের জন্মদিনেই প্রীতম ও তার পরিবারকে তার শ্বশুরবাড়িতে নিয়ে চলে যায়। হ্যাপি বার্থডে প্রীতম, এটা তোমার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে উপহার। তোমরা আমার জীবন বাঁচানোর জন্য এই বাড়িটা বিক্রি করেছিলে, আর আজকে আমি আবার এই বাড়িটা কিনে ফেলেছি। আমরা সবাই মিলে এই বাড়িটাতেই থাকবো, কারণ তোমাদের সাথে সাথে আমিও এই বাড়িটাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমি কোনো রাজমহল কিংবা কোনো ফ্ল্যাটে এখন আর থাকতে চাই না। আমি সারা জীবন তোমাদের সঙ্গে এই বাড়িটাতেই জীবন কাটাতে চাই। আর আমি আমার ব্যবহারের জন্য ভীষণই লজ্জিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মতো এত ভালো পরিবার আমি ভাগ্য করে পেয়েছি। পিয়ালির কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই তারা আবার তাদের নিজেদের বাড়িতে থাকতে শুরু করে। আর এখন পিয়ালির সেই বাড়িতে থাকতে কোনো সমস্যা হয় না। সে খুবই হাসি খুশি তার পরিবারের সঙ্গে দিন কাটাতে থাকে। প্রীতম তার 2 বোন ববিতা এবং কবিতার সঙ্গে বাস করে। প্রীতম তার 2 বোনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। শুধু প্রীতম নয়, তাদের 3 ভাই বোনের একে অপরের প্রতি খুবই ভালোবাসা ছিল।
তাই তারা সবসময় একে অপরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করত। এভাবেই খুবই হাসি খুশি তাদের জীবন কাটতে থাকে। কিন্তু প্রীতম যখন তার পছন্দ করা মেয়ে পায়েলকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তারপর থেকেই তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়। কারণ প্রীতমের বড় বোন ববিতা এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, কিন্তু তার ছোট বোন কবিতা কোনো চাকরি করে না, অর্থাৎ সে ঘরোয়া মেয়ের মতোই বাড়িতে থাকে। তাই পায়েল প্রথম দিন থেকেই মনে মনে তার দুই ননদের মধ্যে ভেদাভেদ করতে শুরু করে দেয়। এমনই একদিন বলছি, কবিতা, আমার না আজকে শরীরটা ভালো লাগছে না। তুমি তো বেকার বেকার বসে আছো, তুমি যাও না, তোমার দাদা আর তোমার দিদি দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করো। ওদের জন্য আবার লাঞ্চ বক্সও প্যাক করতে হবে। আজকে আমি একটু রেস্ট করব ভাবছি। আসলে যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে খেটে খেটে আমি একেবারে মরে যাচ্ছি। কিন্তু তুমি তো সারাদিন বাড়িতেই বসে থাকো, তুমি তো আমাকে একটু হেল্প করতেই পারো। ঠিক আছে দিদি, তুমি রেস্ট করো, আমি এখনই রান্না করে দিচ্ছি। ঠিক তখনই সেখানে কবিতার বড় দিদি ববিতা এসে বলে, আরে কবিতা, তুই রান্না করবি মানে? তোকে আমরা কখনো রান্নাঘরে যেতে দিয়েছি যে তুই রান্না করবি বলছিস? বৌদি, আমরা আমাদের ছোট বোনকে দিয়ে কখনোই বাড়ির কোনো কাজকর্ম করাই না, তাই তুমি প্লিজ বোনকে দিয়ে কোনো কাজ করাবে না। তোমার যদি কোনো কাজ করানোর থাকে তুমি আমাকে বলবে, বরং আমি করে দেব। না না, আসলে আজকে আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি কবিতাকে রান্নাটা করতে বলছিলাম, কিন্তু তুমি কি করে কাজ করবে? তুমি তো অফিসে যাবে বলে এখন রেডি হবে। ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ বানাতে বেশি সময় লাগবে না, আর দুপুরের লাঞ্চে আমি না হয় বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেব। কিন্তু দাদা কি খাবে? এমন সময় সেখানে প্রীতম চলে আসে। আরে, রান্না করা নিয়ে সমস্যা হচ্ছে, কেউ একবার আমাকে বলবে তো? আমার আজকে অফিসে যেতে লেট হলেও কোনো সমস্যা নেই, তাই সকালের ব্রেকফাস্টটা বরং আমি তৈরি করে দিচ্ছি। আর ববিতা, আমি তো টিফিনটাও প্যাক করে দিচ্ছি, কেননা আমি জানি তুই বাইরে থেকে কোনো খাবারই খাবি না, কেননা বাইরের খাবার খেলে তোর তো শরীর খারাপ করে, তাই না? তিন ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে পাইলের প্রচন্ড পরিমাণে হিংসা হয়। বাবা, তিন ভাই বোনের আদিক্ষেতা দেখলে আর বাঁচি না, নাটকও করতে পারি। প্রীতমটা বড্ড বাড়াবাড়ি করছে, ওর বোনেদেরকে কোনো কাজ বলাই যাবে না দেখছি। ববিতা না হয় চাকরি করে, মোটা টাকা ইনকাম করে, ওকে কোনো কাজ বলা যাবে না, কিন্তু কবিতা তো সারাদিন বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকে। এই মহারানীর জন্য তাহলে আমি কেন খাটতে যাব? একে বসিয়ে বসিয়ে আমি কিছুতেই খাওয়াবো না। এভাবেই মনে মনে পায়েল তার ছোট ননদকে দিয়ে কিভাবে বাড়ির কাজকর্ম করানো যায় সেটাই ভাবতে থাকে। আর কিছুদিন দুই ননদের সঙ্গে সময় কাটানোর পর পায়েল বুঝতে পারে তার ছোট ননদ অর্থাৎ কবিতা ভীষণই সহজ সরল এবং বোকা ধরনের ছিল। তাই সে মনে করে কবিতাকে বোকা বানানো সহজ হবে, আর তাকে ভয় দেখিয়ে ধমক দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নেওয়া যাবে। তাই প্রীতম এবং ববিতা যখন বাড়িতে থাকে না, তখন পায়েল তার ছোট ননদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে থাকে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। এমনকি মাঝে মধ্যে কবিতা কোনো ভুল করলে সে কবিতাকে মারধরও করে। এভাবেই দিনের পর দিন কবিতার উপর পায়েল কাজের বোঝা বাড়াতেই থাকে। কিন্তু একদিন, কিরে, তুই এখনো শুয়ে আছিস কেন? ওঠ ওঠ, তাড়াতাড়ি উঠে পড়, উঠে তাড়াতাড়ি বাড়ির কাজে লেগে পড়। প্রথমে ঘর ঝাড়ু দিবি, ঘর মুছবি, জামা কাপড় কাচবি, ছাদে মেলে দিয়ে আসবি। আর আজকে আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সাথে হাক্কা নুডলস খাওয়ার ইচ্ছা করছে। বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে আমার জন্য রান্না করে দে। আসলে বৌদি, আজকে না আমার শরীরটা একদমই ভালো নেই, জানি না কেন আমার কোমরে আর পেটে প্রচন্ড ব্যথা করছে। আমি ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছি না, মনে হচ্ছে কালকে সারাদিন অনেক কাজ করেছি বলে এরকম শরীর খারাপ করছে। তুমি আজকের দিনটা আমাকে একটু রেস্ট করতে দেবে প্লিজ? আমি কালকে তোমার সব কাজ করে দেব। বেশি কথা বললে না এখনই মুখে মেরে তোর মুখ ভেঙে দেব। তুই কি চাকরি করে টাকা ইনকাম করে নিয়ে আসছিস তোর দিদির মতো যে আমি তোর কথা শুনে চলবো? সারাদিন বাড়িতে পড়ে পড়ে তোর দাদার আর দিদির টাকা ধ্বংস করছিস, আবার বাড়ির কাজ করবি না বলছিস? চুপচাপ কাজে লেগে পড়, না হলে কিন্তু আজকে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। এই শুনে কবিতা খুবই ভয় পেয়ে যায়, আর সে চুপচাপ বাড়ির কাজকর্ম করতে শুরু করে। কিন্তু আজকে কবিতার শরীর খারাপ থাকায় সে একসঙ্গে বাড়ির সমস্ত কাজকর্ম করতে গিয়ে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। এমনকি ছাদে জামা কাপড় মেলতে গিয়ে সিঁড়িতে পা স্লিপ করে কবিতা পড়ে যায়। এর ফলে কবিতার প্রচন্ড পরিমাণে চোট লাগে। ও বৌদি, তাড়াতাড়ি একবার এদিকে এসো, আমি পড়ে গেছি। বৌদি, আমার পায়ে প্রচন্ড লেগেছে, এখানে জল পড়েছিল আমি দেখিনি, আর পা স্লিপ করে আমি পড়ে গেছি। দেখুন আমার পাটা কেমন ফুলে যাচ্ছে। বৌদি,
এই শুনে পায়েল তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আর কবিতাকে পড়ে যেতে দেখে পায়েল মনে মনে ভয় পেয়ে যায়। সর্বনাশ করেছে, বাড়িতে এসে যদি প্রীতম কিংবা ববিতা দেখে যে কবিতার পায়ে এরকম চোট লেগেছে আর কবিতা যদি সব সত্যি কথা বলে দেয় তাহলে তো আমার আর রক্ষে নেই। ওরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। যদি জানতে পারে আমি কবিতাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছি আর আমার জন্যই কবিতার পায়ে চোট লেগেছে, না না, এটা আমি হতে দেব না। বৌদি, আমাকে একটু তোলো না প্লিজ, আমি একা একা উঠে দাঁড়াতেই পারছি না, আমার মাথাও ঘুরছে প্রচন্ড, আমার ঘরে ব্যথার ওষুধ আছে, তুমি আমার পায়ে একটু ব্যথার ওষুধ লাগিয়ে দেবে, চলো না বৌদি, তাহলে আমি একটু আরাম পাবো। একদম নাটক করবি না বলে দিচ্ছি। তুই কি মনে করেছিস তুই ইচ্ছা করে পড়ে যাওয়ার নাটক করবি আর আমি তোর নাটকে বিশ্বাস করব? তুই ইচ্ছা করে পড়ে গেছিস বল, যাতে তোকে বাড়ির আর কোনো কাজ করতে না হয়? তুই কি ভেবেছিস তোর দাদা আর দিদির কাছে তুই নালিশ করবি যে আমার জন্য তুই পড়ে গেছিস আর তোর পায়ে চোট লেগেছে, যাতে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই তো? না না বৌদি, এ তুমি কি বলছো? তুমি চিন্তা করো না, আমি দাদা আর দিদিকে কিচ্ছু বলবো না। আর সত্যি আমার পায়ে প্রচন্ড জোরে লেগেছে। তাছাড়া আমি কেন চাইবো বৌদি যে তোমাকে দাদা আর দিদি বাড়ি থেকে বের করে দিক? আর তুই যদি চেয়েও থাকিস তাহলেও তুই কিছু করতে পারবি না, কারণ তোরা হয়তো জানিস না এখন তোদের দাদা আমার কথাই ওঠে বসে। সামনাসামনি তোদের দাদা তোদের প্রতি অনেক ভালোবাসা দেখায় ঠিকই, কিন্তু তোর দাদা কিন্তু আমাকেই বেশি ভালোবাসে, তাই আমি যা বলি তোদের দাদা তাই শোনে। তুই যদি বেশি বাড়াবাড়ি করেছিস তাহলে কিন্তু আমি তোর দাদাকে বলবো তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোকে বিদায় করতে, কারণ ববিতা তো চাকরি করে, ববিতা এখন বিয়ে করবে না বলেই দিয়েছে, তাই তোর বিয়েটাই আগে দিয়ে দেব। পায়েলের কথা শুনে কবিতার খুবই খারাপ লাগে, তাই সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কিন্তু তবুও পায়েল কবিতাকে কোনো রকম ভাবে উঠে দাঁড়াতে সাহায্য করে না। পায়েল নিজের মতো খাবার নিয়ে খেতে বসে পড়ে, আর এই দেখে কবিতা কোনো রকমে নিজে নিজে উঠে দাঁড়ায় আর খুবই কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। আর সে পায়ে ব্যথায় প্রচন্ড পরিমাণে কষ্ট পেতে থাকে, কিন্তু পায়েলের তাতে কিছুই যায় আসে না। তবে পায়েল মনে মনে একটু দুশ্চিন্তায় থাকে, কারণ সে পুরোপুরি ভাবে কবিতার উপর এখনো পর্যন্ত ভরসা করতে পারে না। আশা করছি কবিতা যখন এতদিন কাউকে কিছু বলেনি তাহলে আজকেও কিছু বলবে না। ওকে তো আমি ভালো মতো টাইট দিয়েছি, আমার মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে, ও কাউকেই কিছু বলবে না। এমন সময় হঠাৎই বাড়ির কলিং বেল বেজে ওঠে, এর ফলে পায়েল খুবই ভয় পেয়ে যায় আর সে দরজা খুলে দেখে যে ববিতা অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। এই দেখে তাড়াতাড়ি করে পায়েল ববিতার জন্য জল নিয়ে আসে। থাক থাক বৌদি, জল দিতে হবে না, আমি একটু আগেই জল খেলাম। আর বোন কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও তো মনে হচ্ছে ওর ঘরে ঘুমাচ্ছে। আসলে মেয়েটা এত ঘুমায় কি বলবো, সারা দিন ঘুমিয়ে থাকে, কিছুতেই ঘর থেকে বেরোতে চায় না। দিনের মধ্যে 10 বার ডেকে ডেকে তারপর ওকে খাওয়াতে হয়, ওকে যদি না ডাকি ও না খেয়েই ঘুমিয়ে থাকে। ও ঘুমাচ্ছে, তাহলে থাক, ডাকতে হবে না। আসলে আমি কবিতার জন্য নতুন জুতা কিনে এনেছি, ওকে দেখাবো বলে তাই ডাকছিলাম আর কি। এই দেখো বৌদি, আমি তোমার জন্য একটা খুব সুন্দর জুতা কিনে এনেছি, তোমার পছন্দ কি দেখো তো। ওয়াও, কি সুন্দর দেখতে, দারুণ লাগছে, শাড়ির সঙ্গে এই জুতাগুলো দারুণ মানাবে। সত্যি ববিতা, তুমি ননদ হিসেবে খুব ভালো, একদম আমার নিজের বোনের মতো। তুমি তো বাড়িতে আসা মাত্রই আমার মন একেবারে খুশি করে দিলে। দাঁড়াও, আমি তোমার জন্য এখনই গরম গরম কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে পায়েল তাড়াতাড়ি করে ববিতার জন্য কফি বানিয়ে নিয়ে এসে দেয়। ববিতা কফি খাওয়ার পর ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে যায়। আর কিছুক্ষণ পর প্রীতমও অফিস থেকে বাড়িতে ফিরে আসে। আর প্রীতম বাড়িতে এসেই প্রথমে তার দুই বোনের খোঁজ খবর নিতে শুরু করে। কবিতা, ববিতা, তোরা দুজনে কোথায়? আজকে তো সকাল থেকে তোদেরকে একবারও দেখতে পেলাম না। আসলে আজকে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। এই তো ববিতা, এসে গেছিস? সারাদিন কেমন কাটলো বল? আর কবিতা কোথায়? ওকে ডেকে নিয়ে আয়। সারাদিন পর নিজের পরিবারের সঙ্গে একটু সময় না কাটালে ভালো লাগে না। যা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কি জানি, আমিও তো অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, কিন্তু কবিতা একবারও ওর ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। আমি ওর জন্য সুন্দর একটা জুতো কিনে এনেছি ওকে দেখাবো বলে, তাই সেই থেকে ওয়েট করছি। এই জুতো দুটো দেখলে ও একদম লাফালাফি শুরু করবে, কারণ এই জুতোগুলো ওর খুব পছন্দের। তোমরা বসো, আমি এখনই কবিতাকে বরং ডেকে নিয়ে আসি। এই বলে ববিতা কবিতার ঘরে যায় আর সে নিজের সঙ্গে করে জুতা দুটোও নিয়ে যায়। নিজের দিদির হাতে জুতা দেখে কবিতা খুবই ভয় পেয়ে যায়। কিরে বোন, কি হয়েছে তোর? তোর মন খারাপ নাকি? দেখ, আমি তোর জন্য তোর পছন্দের জুতা কিনে এনেছি, পরে দেখ তোর পায়ে ঠিক হচ্ছে কিনা, একবার দেখে নে সাইজটা ঠিক আছে কি। ও টোট, কি হলো? তোর শরীর খারাপ নাকি? উঠবি তো?
এই শুনে কবিতা উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করায় সে একেবারে চিৎকার করে ওঠে আর তাড়াতাড়ি করে সে আবার বিছানার উপর বসে পড়ে। তখনই ববিতা লক্ষ্য করে তার বোনের পায়ে চোট লেগে পা অনেকটা ফুলে আছে, এমনকি পায়ের বেশ কিছুটা অংশ একেবারে সবুজ হয়ে আছে। বোন, তোর পায়ে কি হয়েছে? কিরে, কিছু বলছিস না কেন? তোর পায়ে চোট লাগলো কি করে বল? এমন সময় সেখানে প্রীতম এবং পায়েলও চলে আসে, আর প্রীতমও তার ছোট বোনের পায়ের অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু কবিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ কবিতার সহজ সরল হওয়ায় সে একেবারেই গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আর এমন সময় পায়েল খুবই ভয় পেয়ে যায়, তাই সে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে শুরু করে। আর বলো না, আজকে কবিতা বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। কি কবিতা? তাই তো আমি বারবার করে বললাম পায়ে লেগে থাকলে ডাক্তারের কাছে চলো, আমাকে বললো যে কিছু হয়নি, তাই আমি ভাবলাম হয়তো সত্যিই কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি বাথরুমে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছি, আমার পায়ে খুব লেগেছে দিদি। সকাল থেকে আমার পা প্রচন্ড ব্যথা করছে, আমি উঠে দাঁড়াতেই পারছি না। তুই মিথ্যা কথা বলছিস বোন। আর বৌদি, তুমিও মিথ্যা কথা বলছো। বোন বাথরুমে পা স্লিপ করে পড়ে যায়নি। কবিতা, তুই মিথ্যা কথা বলতে পারিস না, এটা আমি আর দাদা খুব ভালো মতোই জানি। তোর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা বলছিস। তার চেয়েও বড় কথা, বাথরুমে যেতে গেলে সিঁড়ি দিয়ে যেতে হয় না, আমাদের বাড়িতে শুধুমাত্র ছাদে উঠতে গেলেই সিঁড়ি দিয়ে যেতে হয়। সত্যি করে বল, তোর পায়ে কিভাবে লেগেছে? এই শুনে কবিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। প্রীতম এবং ববিতা বারে বারে কবিতাকে চাপ দিলে কবিতা শেষ পর্যন্ত সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে প্রতিনিয়ত পায়েল তার উপর অত্যাচার করে। এর ফলে ববিতা এবং প্রীতম দুজনেই পায়েলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। পায়েল, তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার বোনের ওপর এইভাবে অত্যাচার করছো? তোমার সাহস কি করে হলো আমার বোনের সঙ্গে বাজে ব্যবহার করার? তোমার সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না, তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি হয়তো জানো না যে আমি আমার বোনদেরকে কতটা ভালোবাসি। এতদিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে মিথ্যা নাটক করেছো বৌদি। আমি তোমাকে খুব ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি আমাদের বৌদি হওয়ার যোগ্য নও। আমার বোনকে তুমি এত কষ্ট দিয়েছো, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কবিতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না। কবিতাকে আমি আমার বোনের মতোই ভালোবাসবো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমরা। প্রীতম এবং ববিতা কিছুতেই পায়েলকে ক্ষমা করতে চায় না। তারা বারে বারে পায়েলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু এমন সময় কবিতা বলে, তোমরা দয়া করে বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। বৌদি যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে তোমরা বৌদিকে ক্ষমা করে দাও। আর শুধুমাত্র আমার জন্য বৌদি যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমার খুব খারাপ লাগবে। তাই তোমরা দয়া করে বৌদিকে ক্ষমা করে দাও। ছোট বোনের মুখে এমন কথা শুনি শেষ পর্যন্ত প্রীতম এবং ববিতা দুজনেই পায়েলকে ক্ষমা করে দেয় আর নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দেয়। সেদিনের পর থেকে পায়েল নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করে নেয়। সে তার দুই ননদের সঙ্গে এখন খুব ভালো ব্যবহার করে আর বিশেষ করে তার ছোট ননদকে একেবারে বোনের মতো ভালোবাসা দেয়।